নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 14 উত্তর। এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব 14 নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা যারা এখনো পর্বটি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আজকে আমরা প্রশ্ন পর্ব 14 যে উত্তর সেগুলো নিয়ে আলোচনা করব। 10টা ব্যাকরণ থেকে প্রশ্ন আছে, এখানে প্রত্যেকটা ব্যাকরণ থেকে আমি বলে দেব এবং যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দেব। তো যাদের যাদের অসুবিধে আছে বা যারা পারোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। এছাড়াও আরও 10টা আফ্রিকা থেকে প্রশ্ন ছিল, সেটা নিয়েও আমরা উত্তর বলে দেব। তো আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। চলো শুরু করি। তো বন্ধুরা, উত্তর পর্ব 14 তো আলোচনা করেই দিচ্ছি। তার আগে একটা কথা না বললেই নয়, ইতিমধ্যে আমরা যে 13টা প্রশ্ন এবং উত্তর পর্ব আলোচনা করেছি সেখান থেকে কয়েকটা প্রশ্ন কিন্তু আমরা কমিউনিটি গাইডলাইন্সে দিয়েছিলাম এবং এখান থেকে অনেকেই কিন্তু উত্তর দিচ্ছ। আবার অনেকে এরকমও আছে যেগুলো একটু আনকমন প্রশ্ন সেগুলোর কিন্তু অনেকে উত্তর ভুল দিচ্ছ। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তো তোমাদের যেগুলো আনকমন প্রশ্ন বা যেগুলো জানো না সেগুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই লিখে রেখো। এগুলো তোমাদের ভবিষ্যতেও কাজে লাগতে পারে, কারণ যে কোনো অজানা প্রশ্ন সেগুলো যদি আমরা জানি আমাদের ক্ষতি তো কিছু হবে না, বরঞ্চ লাভই হবে। তাই তোমাদের সুবিধার জন্য আমি এগুলো আলোচনা করে দিচ্ছি। তো চলো আজকের শুরু করি। 1 নম্বর প্রশ্ন ছিল, আদি স্বরলোপজাত শব্দ কোনটি? 4টে অপশন ছিল, কয়ে রিঠা, ক্ষয়ে গামছা, গয়ে লাজ আর ঘয়ে রাস। এবং এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন ক। অনেকেই হয়তো জানো রিঠা শব্দটা কোথা থেকে এসেছে, সেটা হচ্ছে অরিষ্ট। অরিষ্ট থেকে রিঠা। তাহলে আদি স্বরলোপ মানে অর্থাৎ আদি মানে প্রথমের স্বরটা লোপ পেয়ে যাবে, তাহলে অটা লোপ পাচ্ছে, সেখান থেকে অরিষ্ট থেকে রিঠা। কিন্তু বাকি যে 3টে দেখো, গামছা, গামছা শব্দটা এসেছে গা মোছা, তাহলে এটা হচ্ছে মধ্য স্বরলোপের উদাহরণ। আর লাজ এসেছে লজ্জা থেকে, তাহলে এটা হচ্ছে অন্ত স্বরলোপ। আর রাসটাও এসেছে রাশি থেকে, তাই লাজ এবং রাস এই দুটোই হচ্ছে অন্ত স্বরলোপ। গামোছা থেকে গামছা এটা মধ্য স্বরলোপ, আর রিঠাটা হচ্ছে আদি স্বরলোপজাত শব্দ। যেগুলো কমন শব্দ সেগুলো তো আমরা জানবই যে এগুলো থেকে এই শব্দগুলো এসেছে, কিন্তু এই যেমন ধরো রিঠা শব্দটা, এটা কিন্তু অনেকেই জানো না যে অরিষ্ট শব্দ থেকে রিঠা শব্দটা এসেছে। অরিষ্ট, অরয়ের রস্যই মূর্ধন্যস্বয় টয়, মনে রাখবে, ঠিক আছে? এরপর 2 নম্বরে ছিল, এই মেয়েটা বারবার অঙ্কে ভুল করছে। প্রশ্ন ছিল, বাক্যে এই কি পদ? কয় অপশন ছিল, বিশেষ্য, ক্ষয়ে সর্বনাম, গয়ে বিশেষণ এবং ঘয়ে অব্যয়। এবং উত্তর হচ্ছে অপশন গ, বিশেষণ। মেয়েটা কেমন, মানে মেয়েটাকে নির্দেশ করছে এই, তাহলে এটা হচ্ছে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কিন্তু এমনিতে সর্বনাম পদ এবং এটা হচ্ছে নির্দেশক সর্বনাম, কিন্তু এইখানে এই পদটা ব্যবহৃত হয়েছে মেয়েটার আগে এবং এই শব্দটা মেয়েটাকে বিশেষিত করছে বলে এই শব্দটা কিন্তু বিশেষণ। কিন্তু এটা অনেকেই ভুল করে হয়তো সর্বনাম করে দিতে পারো। সর্বনাম এমনিতেই এই পদটা সর্বনাম, কিন্তু এই শব্দনামটা ব্যবহৃত হয়েছে বিশেষণ হিসাবে। এক্ষেত্রে এগুলো কিন্তু একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর 3 নম্বর প্রশ্ন ছিল, বাংলা ভাষায় উচ্চারিত নাসিক্য ব্যঞ্জনের সংখ্যা কটি? অপশন ছিল কয়ে 3টে, ক্ষয়ে 4টি, গয়ে 5টি আর ঘয়ে 6টি। এবং উত্তর হচ্ছে অপশন ক, 3টি। কি বলা আছে প্রশ্নটায়? না, বাংলা ভাষায় উচ্চারিত নাসিক্য ব্যঞ্জন। আমরা জানি যে আমাদের বাংলা ভাষায় নাসিক্য ব্যঞ্জনের সংখ্যা 5টা। সেগুলো হচ্ছে উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন আর মো। কিন্তু এখানে বাংলা ভাষায় উচ্চারিত বলা আছে, মানে যে নাসিক্য ব্যঞ্জনগুলো আমরা উচ্চারণ করি, কোনগুলো? 3টে উচ্চারণ করি, সেগুলো হচ্ছে উ, দন্ত ন আর ম। মূর্ধন্য ন আর ইয় এই দুটো ব্যঞ্জন কিন্তু আমরা উচ্চারিত করি না। সেগুলো নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে। কোনো ইয় উচ্চারিত হয় না, মূর্ধন্য নটা দন্ত নয় মতোই উচ্চারিত হয়। তো এখানে হচ্ছে উত্তর হবে 3টে। বোঝা গেল? এরপর 4 নম্বর প্রশ্ন আছে, উদিত শব্দে কোন ধাতু রয়েছে? অপশন ছিল কয়ে উদ, ক্ষয়ে উদি, গয়ে বদ আর ঘয়ে দা। এবং এক্ষেত্রে উত্তর হবে অপশন গ, কারণ উদিত শব্দটাকে ভাঙলে আমরা পাই, মানে বুৎপত্তি করলে আমরা পাই বা প্রকৃতি প্রত্যয় করলে আমরা পাই বদ, বদয় হসন্ত যুক্ত কয়ত। তাহলে কোন ধাতু? বদ হচ্ছে ধাতু, তাহলে বদ ধাতু রয়েছে।
ঠিক আছে। এরপর 5 নম্বর প্রশ্ন ছিল বাঁশি কোন শব্দ? কয়ে মৌলিক, ক্ষয়ে যৌগিক, গয়ে রূঢ় আর ঘয়ে যোগরূঢ়। এবং এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন ঘ, যোগরূঢ় শব্দ। কারণ আমরা জানি যে সমস্ত শব্দগুলো অনেকগুলো অর্থ থাকবে, অর্থাৎ প্রকৃত প্রত্যয়জাত অনেকগুলো অর্থ থাকবে, কিন্তু তার মধ্যে একটা বিশেষ অর্থটাই আমরা নিয়ে নেব, সেটাই হচ্ছে যোগরূঢ় শব্দ। এগুলো আমি উদাহরণ দিয়ে ভিডিও করে দিয়েছি, ডিটেলসে চাইলে দেখে নিতে পারো। তো এখানে বাঁশি শব্দটা আমরা জানি যে বাঁশি কাকে বলে, মানে প্রকৃতি প্রত্যয়জাত বাঁশির অর্থ ছিল যে বাঁশ নির্মিত, বংশ নির্মিত যে কোনো বস্তুকেই বলা হতো বাঁশি, কিন্তু সেটা অর্থটা পরিবর্তিত হতে হতে একটা বিশেষ অংশে বাঁশিটার এখন অর্থ চলে এসছে। বাঁশি মানে আমরা কি বলি, যে একটা বাদ্যযন্ত্র যেটা কৃষ্ণের হাতে থাকে বাঁশি, সেটাই তো বাঁশি বলা হয়। তো এই জন্য এটাকে বলা হয় যোগরূঢ় শব্দ, ঠিক আছে। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন ছিল তপোধন কি সমাস? অপশন ছিল কয়ে কর্মধারায়, ক্ষয়ে বহুব্রীহি, গয়ে দ্বিগু, ঘয়ে অব্যয়ীভাব। এবং উত্তর হবে অপশন খ, বহুব্রীহি। এর ব্যাস বাক্য হচ্ছে তপস্যায় ধন যার, সেটাই হচ্ছে তপোধন, ওই জন্য এটা বহুব্রীহি। বোঝা গেল। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন ছিল মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানব না। মায়ে ঝিয়ে কোন ধরনের কর্তা? এখানে অপশনগুলো ছিল কয়ে প্রযোজ্য কর্তা, ক্ষয়ে ব্যতিহার কর্তা, গয়ে সহযোগী কর্তা, নাকি ঘয়ে নিরপেক্ষ কর্তা। এবং উত্তর হবে অপশন গ, সহযোগী কর্তা। এখানে অনেকের প্রাথমিকভাবে মনে হতে পারে যে মায়ে ঝিয়ে তো ঝগড়া করছে, তাহলে এটা কি করে সহযোগী কর্তা হবে? সহযোগী কর্তা কাকে বলে? সহযোগী কর্তা মানে সহযোগিতার ভাব দেখা যায়, তাও এটা তো ব্যতিহার কর্তা হতে পারে, মানে যেখানে পরস্পর বিরোধী একটা ভাব থাকবে। কিন্তু না, এই বাক্যের অর্থ আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কি বলা আছে? মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবে না। মানে এই বাক্যটার অর্থ হচ্ছে যে মা আর ঝি, এখানে মা হচ্ছে উমা আর ঝি হচ্ছে সতী, ঠিক আছে। মা হচ্ছে মেনকা এবং তার কন্যা সতী বা উমা, ঠিক আছে। তো মায়ে ঝিয়ে করবে ঝগড়া, মানে মা আর ঝি দুজনে একসাথে ঝগড়া করবে। কার সাথে ঝগড়া করবে? না, শিবের সাথে। তাহলে ওটা একমুখী, মা এবং ঝি শিবের সাথে ঝগড়া করবে, তাই জন্য এটা হচ্ছে সহযোগী কর্তা। মা আর ঝি মিলে একসাথে ঝগড়া করবে, কার সাথে? শিবের সাথে। বোঝা গেল? একসাথে যখন সহযোগী তার ভাব প্রকাশ পায় তখন সেটাকে সহযোগী কর্তা বলে, ওই জন্য এটা হয়েছে সহযোগী কর্তা। বোঝা গেল? আচ্ছা, এরপর 8 নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি তাড়িত মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? অপশন ছিল কয়ে হ, ক্ষয়ে ডয় শূন্য র, ঘয়ে ঢয় শূন্য র আর ঘয়ে অন্তস্থ। এবং অপশন গ হচ্ছে উত্তর, ঢয় শূন্য র হচ্ছে তাড়িত মহাপ্রাণ। আমরা জানি তাড়িত ব্যঞ্জন হচ্ছে ডয় শূন্য র আর ঢয় শূন্য র, কিন্তু তার মধ্যে একটা তাড়িত অল্পপ্রাণ আর একটা মহাপ্রাণ। তাড়িত অল্পপ্রাণ ডয় শূন্য র এবং তাড়িত মহাপ্রাণ হচ্ছে ঢয় শূন্য র। বোঝা গেল? আচ্ছা, এরপর 9 নম্বর প্রশ্ন ছিল রামবাবু আজ হঠাৎ এসে পড়লেন। এখানে হঠাৎ কি জাতীয় বিশেষণ? অপশন ছিল কয়ে বিশেষ্যের বিশেষণ, ক্ষয়ে সর্বনামের বিশেষণ, গয়ে অব্যয়ের বিশেষণ, ঘয়ে ক্রিয়ার বিশেষণ। এবং অপশন ঘ হচ্ছে উত্তর, ক্রিয়ার বিশেষণ। কেন না, হঠাৎ পদটা আমরা জানি এমনিতে অব্যয় পদ, কিন্তু এই অব্যয় পদটাই বিশেষিত ক্রিয়ার বিশেষণ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। দেখো, এসে পড়লেন এটা হচ্ছে ক্রিয়া, এসে পড়াটা পুরোটা একটা ক্রিয়া, কিন্তু সেই ক্রিয়াপদটাকে ব্যবহৃত হয়েছে বিশেষণ হিসাবে। ক্রিয়ার আগে হঠাৎ কেমন ভাবে এসে পড়লেন? না, হঠাৎ করে এসে পড়লেন, তো হঠাৎটা এখানে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। বোঝা গেল? এইগুলো আমি ডিটেলসে পড়িয়েছি, যেখানে বিশেষণ আলোচনা করেছি। তো যাদের একটু এই নিয়ে সমস্যা আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এরপর 10 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে কোনটা সঠিক সেটা লিখতে হবে। 4টে অপশন ছিল। তো কয় অপশন ছিল নিযুক্ত অঙ্কুশ সমান নিরঙ্কুশ, ক্ষয় অপশন ছিল নিযুক্ত নয় সমান নির্ণয়, বানানগুলো খেয়াল করবে। গয়ে নিযুক্ত রক্ত সমান নিরক্ত, আর ঘয়ে সযুক্ত রাজ্য সমান সারাজ্য। এবং এক্ষেত্রে উত্তর হবে অপশন ঘ, সযুক্ত রাজ্য সমান সারাজ্য। বাকিগুলো কোথায় কোথায় ভুল ছিল এগুলো আমি একটু বলে দিচ্ছি। কয় অপশন ছিল নিযুক্ত অঙ্কুশ সমান নিরঙ্কুশ, এখানে কয়ের অপশনটা ভুল আছে, সেটা হচ্ছে নয়ের হস্যই যুক্ত বিসর্গ হবে, ওই জন্য এটা ভুল। আর ক্ষয়েরটা কি ভুল দেখেই বুঝতে পারছো, নির্ণয় বানান এটা ঠিক আছে, কিন্তু যখন আমরা ভাঙছি সন্ধি বিচ্ছেদ করছি নি হবে দন্ত নয় হ্রস্বই বিসর্গ, এখানে দীর্ঘই দেওয়া আছে। আর গয়েরটা ভুল ছিল, নিযুক্ত রক্ত এটা ঠিক আছে, সমান নিরক্ত বানান হবে দন্ত নয় দীর্ঘই র কয়তয়।
বোঝা গেল? এই 3টে ভুল ছিল, তাহলে সঠিক হচ্ছে একমাত্র স্বযুক্ত রাজ্য সমান সারাজ্য। ওকে, আচ্ছা, এরপরে যে এই 10টা ছিল ব্যাকরণ থেকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যাদের এরপরেও সমস্যা থেকে যাবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর 10টার যে আফ্রিকা থেকে প্রশ্ন ছিল সেগুলো চলো বলে দিই। 11 নম্বর প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি কার অনুরোধে লেখেন? কয়ে নজরুল ইসলাম, ক্ষয়ে সত্যেন্দ্রনাথ দত্ত, গয়ে অজিত দত্ত, আর ঘয়ে অমিয় চক্রবর্তী। এবং অপশন ঘ হচ্ছে উত্তর। রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীর অনুরোধে কিন্তু আফ্রিকা কবিতাটি লেখেন। এটা যারা জানো না, 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা অবশ্যই খাতায় লিখে নিও, ঠিক আছে? 12 প্রশ্ন ছিল, আফ্রিকা কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া? কয়ের অপশন ছিল পুনশ্চ, ক্ষয়ে শেষ সপ্তক, গয়ে পত্রপুট, আর ঘয়ে শ্যামলী। এবং অপশন গ হচ্ছে উত্তর, পত্রপুট থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ উৎস, আফ্রিকা কবিতাটির উৎস হচ্ছে পত্রপুট গ্রন্থ। আচ্ছা, 13 প্রশ্ন ছিল, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, তার বলতে কার কথা বলেছেন কবি? এখানে কয় অপশন ছিল আদিম যুগের কথা, ক্ষয়ে নতুন সৃষ্টির কথা, গয়ে স্রষ্টার কথা, আর ঘয়ে রুদ্র সমুদ্রের কথা। এখানে তার বলতে বলা হয়েছে অপশন গ, স্রষ্টার কথা। ভালো করে কবিতাটির প্রথম দিকেই আছে, পড়বে। এখানে স্রষ্টা অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন তার কথা বলছেন, যে তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। ওকে, এরপর 14 নম্বর প্রশ্ন ছিল, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে ছিনিয়ে নিয়ে গেল? কয় অপশন ছিল প্রাচী ধরিত্রী, ক্ষয়ে সমুদ্রের বাহু, গয়ে নতুন স্রষ্টা, ঘয়ে উদ্ভ্রান্ত আদিম যুগ। অপশন খ হচ্ছে উত্তর, সমুদ্রের বাহু। হ্যাঁ, সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, বলাই আছে লাইনটা। ঠিক আছে, ভালো করে এই লাইনগুলো বলেছিলাম পড়বে, তবে কিন্তু এই উত্তরগুলো করা খুব সহজ হবে। 15 প্রশ্ন ছিল, কৃপণ আলোর অন্তঃপুরে, আলোকে কৃপণ বলা হয়েছে কেন? অপশন কয়ে ছিল কারণ যিনি আলো দেবেন তিনি কৃপণ ছিলেন, ক্ষয় অপশন আছে আকাশ মেঘাচ্ছন্ন থাকতো বলে, গয়ে আলো পর্যাপ্ত পরিমাণে থাকলেও ঘন জঙ্গলে প্রবেশ করতে পারতো না, গয়ে অপশন ছিল তখনকার সময়ে মানুষ বিদ্যুতের ব্যবহার জানতো না বলে। এবং এক্ষেত্রে অপশন গ হচ্ছে উত্তর, কারণ আমরা জানি যে আফ্রিকা কবিতাটি পড়লেই বুঝতে পারি যে আফ্রিকা ঘন জঙ্গলে একসময় পরিপূর্ণ ছিল এবং সব আলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল না, ঘন জঙ্গলে প্রবেশ করতে পারতো না, ওই জন্য আলোকে কৃপণ বলা হয়েছে। বোঝা গেল? 16 প্রশ্ন ছিল, আফ্রিকা সেখানে নিভৃত অবকাশে কি সংগ্রহ করেছিল? কয় অপশন ছিল দুর্বোধ সংকেত, ক্ষয়ে ভীষণকে, গয়ে দুর্গমের রহস্য, আর ঘয়ে আলোর অন্তঃপুরকে। এবং অপশন গ হচ্ছে উত্তর, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। তাহলে গ হচ্ছে উত্তর। ওই স্ট্যান্সাটা কিন্তু খুব ভালো করে পড়বে। 17 প্রশ্ন ছিল, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, কে মন্ত্র জাগাচ্ছিল? কয় অপশন ছিল প্রকৃতির দৃষ্টি, ক্ষয়ে জাদু, গয়ে দুর্গমের রহস্য, আর ঘয়ে দুর্বোধ সংকেত। এবং অপশন খ হচ্ছে উত্তর। এখানে অনেকে ভুল করে প্রকৃতির দৃষ্টি করে দিতে পারো, কিন্তু না, লাইনটা আছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। তাহলে মন্ত্রটাকে জাগাচ্ছিল প্রকৃতির দৃষ্টি না প্রকৃতির দৃষ্টি অতীত জাদু? তাহলে জাদুটা হবে উত্তর। ঠিক আছে। 18 প্রশ্ন ছিল, কবিতায় কাকে বিদ্রুপ করার কথা বলা হয়েছে? কয় অপশন ছিল বিরূপের ছদ্মবেশকে, ক্ষয়ে শঙ্কাকে, গয়ে বিভীষিকাকে, আর ঘয়ে ভীষণকে। এবং অপশন ঘ হচ্ছে উত্তর, ভীষণকে বিদ্রুপ করার কথা বলা হয়েছে। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। তাহলে কাকে বিদ্রুপ করেছিল? ভীষণকে। বোঝা গেল? 19 প্রশ্ন ছিল, কাকে হার মানানোর কথা বলা হয়েছে? কয় অপশন আছে ভীষণকে, ক্ষয়ে বিরূপকে, গয়ে রহস্যকে, আর ঘয়ে শঙ্কাকে। পরিষ্কার কবিতায় বলাই আছে অপশন ঘ হচ্ছে উত্তর, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। তাহলে শঙ্কাকে হার মানানোর কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর লাস্ট প্রশ্ন ছিল, আফ্রিকা কবিতাটি কোন পত্রিকা প্রকাশিত হয়? কয়ে প্রবাসী, ক্ষয়ে সবুজপত্র, গয়ে ভারতী, নাকি ঘয়ে সাধনা। এবং অপশন ক হচ্ছে উত্তর, প্রবাসী। আফ্রিকা কবিতাটি প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়। এটার একটা অপশন যে কয়ের যে উত্তরটা, এটার একটা সূত্র বলে দিই কিভাবে মনে রাখবে। দেখো, আফ্রিকা যেহেতু বিদেশ, তো প্রবাসের মতোই ধরে নাও, তাহলে প্রবাস থেকে প্রবাসী, তো এই হিসাবে এই এই সূত্রটা মনে রাখতে পারো যে প্রবাসীতে প্রকাশিত হয়েছিল আফ্রিকা কবিতাটি। বোঝা গেল?
তো এই ছিল মোটামুটি 20টা প্রশ্নের আলোচনা 14 নম্বরের 14 উত্তর পর্ব। আশা করি অনেকেই পার্টিসিপেট করেছো, যারা যারা করোনি তারা কিন্তু করে নিও, কতটা তোমরা এগিয়ে আছো বা কতটা পিছিয়ে আছো, যারা বিশেষ করে মাধ্যমিকের পরীক্ষার্থী তাদের জন্য। কেমন লাগছে ভিডিওগুলো আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ছোট্ট করে একটা, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অপেক্ষা করো, আরও পরবর্তী ভিডিও নিয়ে আসছি।